মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই। দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। যাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হইলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না। আমার নিজের রিলেটিভ, তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোনো একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বহুদিন আগের আসামি, বহুদিন আগের ঘাতক, সে কিন্তু এখন আটক হয়েছে। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আমরা দেখেছি এবং মূল আলোচনায় সামনে রয়েছে বিস্তারিত আলোচনা। সেই আলোচনায় ফিরে যাব এবং অনেক চাঞ্চল্যকর তথ্য সেখানে দেখতে পাবেন। তো ইতিমধ্যে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। সেটা হচ্ছে, তিনি যখন জিয়াউর রহমানকে হত্যা করেছেন তখন তিনি পুরো বাংলাদেশ জাতির বুকে তিনি গুলি চালিয়েছিলেন এবং তিনি কিন্তু সেদিন অবশ্যই সেটা ভারতের কারণেই, কারণ যেহেতু তিনি ভারতে ছিলেন এবং ভারতের কারণেই হয়তো ভারতের ষড়যন্ত্রই তিনি কিন্তু আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছেন। তো দর্শক, তার সাথে যারা ছিল বা তার সাথে মূল যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো ইতিমধ্যে আশা করি আমরা উন্মোচন হবে এবং আমরা জানতে পারবো। তো দর্শক, দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলে নিচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30শে মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান, আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এইটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুব
খুবই মানে সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা, এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা আপনার বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এইটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গিয়েছে, 2 বছরে 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই। এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা জেনুইন হত্যাকারী তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যেই ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে, সেই ঘটনাতেও আমি মনে করি যে 2 দিন আগে কনক সারোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয়, সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাইলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল? কারা দেখেছে? কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইল? কেন এটা ধরা যায় নাই? কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই? এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে, আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হইল, আপনার তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, মানে বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল এই পাকিস্তানের সাথে আবার সেই ওআইসিতে গিয়ে যোগ দেয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা। এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে হত্যায় ইন্ডিয়া জড়িত ছিল এবং এটা ঠেকানো যায় নাই। তো দর্শক, বাংলাদেশের একটি প্রধান শত্রু যদি থাকে সেটা হচ্ছে ভারত। কারণ ভারত বাংলাদেশে যে আধিপত্য বিস্তার করতে চায়, বা ভারত বাংলাদেশে যেই রাজত্ব কায়েম করতে চায়, সেটা কিন্তু বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের জন্য সেটা হুমকি, এবং সার্বভৌমত্বের জন্য সেটা কিন্তু খুবই খারাপ কিছু। তো বাংলাদেশে ভারতের যে আধিপত্য, সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনায় আমরা দেখেছি। কারণ ইতিমধ্যে জিয়াউর রহমানের আসামি তাকে ভারত জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে। শুধু তাই না, শেখ হাসিনা এত বড় হত্যাযজ্ঞ করার পরও, এতগুলো মানুষ হত্যা করার পরও ভারত কিন্তু তাকে আশ্রয় দিয়েছে। তো আসলে ভারত কিন্তু আমাদেরকে অনেক কষ্ট দেয়। ভারত কিন্তু বাংলাদেশের শত্রু সেটা বলা যায়। কিন্তু ভারতের এই আধিপত্য কতদিন টিকবে? ভারতের এই আধিপত্য থেকে বাংলাদেশ কতদিন এইরকমভাবে চলবে, সেটাই আসলে দেখার বিষয়। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি এতক্ষণ দেখছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত লাইক দেন না, তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিন, এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।